ওয়েলকাম টু সাকসেস লার্নিং একাডেমি। তো তোমাদের যে ক্লাস 9 এর লাইফ সায়েন্স চ্যাপ্টার শুরু করেছিলাম, তো আজ সংবহনের লেকচার নাম্বার 2, তা সার্কুলেশন বলি। এই চ্যাপ্টার থেকে কিন্তু 4 থেকে 5টা কোশ্চেন, 4 to 5 কোশ্চেন কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা পাবে প্রতি বছর। এএনএম জিএনএম এর এক্সামে কিন্তু 2027 সালে কিন্তু অন্তত 4 থেকে 5টা কোশ্চেন থাকবে। আজকেও কি কি কোশ্চেন এসেছিল আগের লাস্ট 2025-এ এই চ্যাপ্টার থেকে, এবং যে টপিকটা আজকে পড়াবো সেই টপিক রিলেটেড যে কোশ্চেন আছে সেটাও ডিসকাস করব। এবং টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, সেখানে এই ক্লাসের অ্যাসাইনমেন্টটা এবং তোমরা ডেইলি ওখানে সাবজেক্ট ওয়াইজ কুইজ হয়, সেখানে তোমরা জয়েন করতে পারো। চলো স্টার্ট করি, ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। দেখো টুডেজ গোল, আজকের ক্লাসের গোল কি কি হবে। টুডেজ গোল দেখো, বিভিন্ন প্রকার দেহ তরলের অবস্থান ও ভূমিকা, পজিশন অফ ডিফারেন্ট বডি ফ্লুইডস অ্যান্ড দেয়ার ফাংশন। এই ইংলিশ টার্মগুলো এখন থেকে তোমাদের জানতে হবে, কারণ তোমরা যখন এএনএম জেনে চান্স পেয়ে পড়তে যাবে তখন কিন্তু ইংলিশেই পড়তে হবে সবকিছু। ইভেন ক্লাস 11-এ যারা তোমরা এনসিইআরটি পড়বে, নিট এক্সাম দেবে, তাদের জন্য কিন্তু এই এখন থেকে কিন্তু এইগুলো জানা ইম্পর্টেন্ট। এবং এটা কিন্তু বেসিক, এমনি বেসিক পড়াচ্ছি তোমাদের। এবং যারা ক্লাস 9-এর এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট। এবং এছাড়া যারা গভর্নমেন্ট জবের এক্সাম দেবে তাদেরও এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে। সেকেন্ড দেখো কি পড়বো, রক্ত, ব্লাড, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন প্রতি বছর এএনএম জেএনএম এ আসে, এএনএম জেএনএম এ কিন্তু আসে। রক্ত রস পড়বো, যেটাকে আমরা প্লাজমা বলি। রক্ত কণিকা বা রক্তকোষ, যেটাকে আমরা ব্লাড কার্পাসালস বলি। এবং তার মধ্যে স্পেশালি আমরা কোনটা পড়বো আজকে, লোহিত রক্ত কণিকা বা এরিথ্রোসাইট, যেটাকে আমরা রেড কার্পাসালস বা এরিথ্রোসাইট বলি, সেটা ডিটেলসে পড়বো। তাহলে স্টার্ট করি। দেখো স্টার্ট করার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট দিই, যে এনএম জেএনএম 2027-এর জন্য কমপ্লিট প্রিপারেশন কোর্স আমাদের সাকসেস লার্নিং অ্যাপসে শুরু হয়েছে। সেখানে কি কি থাকবে ফিচার দেখো, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস থাকবে, পিডিএফ নোটস থাকবে, মক টেস্ট থাকবে চ্যাপ্টার ওয়াইজ, ফুল মক টেস্ট, ডেইলি কুইজ, টেলিগ্রাম সাপোর্ট পাবে 27x4, মক টেস্টের অ্যানালাইসিস পাবে, ডাউট সলভিং পাবে। তোমরা একটা এক্সাম এএনএম জিএনএম ক্র্যাক করার জন্য যা যা ফ্যাসিলিটি তোমরা এই ব্যাচে তোমরা পাবে। যদি তোমরা কেউ ইন্টারেস্টেড থেকে থাকো এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। চলো এবার স্টার্ট করি। বিভিন্ন প্রকার দেহ তরলের অবস্থান এবং ভূমিকা। আগের দিন 3টে বলেছিলাম, আজকে 4 নম্বর, বাকিগুলো আজকে কমপ্লিট করবো। The deep position of different body fluids and their function. দেখো 4 নম্বর থেকে শুরু করি। দেহ তরল, আর একটা দেহ তরল দেখো মূত্র। মূত্রের অবস্থান দেখো, একটা ফ্লো চার্ট বানিয়ে দিয়েছি টেবিল আমরা, সেই টেবিলে একদিকে এই দেখো, একদিকে আছে দেহ তরল, একদিকে অবস্থান, একদিকে হচ্ছে প্রধান ভূমিকা। দেখো অবস্থান দেখো, মূত্র অবস্থান ঈষৎ হলদে হয়, আমরা সবাই জানি, সামান্য আম্লিক, জলীয় রেচন, মূত্রথলিতে সাময়িকভাবে সঞ্চিত থাকে। প্রধান ভূমিকা দেখো, মূত্র দেহে জলের সমতা বজায় রাখে, আমরা সবাই জানি যে মূত্র দেহে জলের সমতা বজায় রাখে। ইউরিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিনিন, অ্যামাইনো অ্যাসিড প্রভৃতি রেচন পদার্থ দেহ থেকে মূত্রের সঙ্গে কিন্তু নির্গত হয়। এবার দেখো একটা ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে একটা এক্সামে কিন্তু এসেছিল যে এএনএম যে একটা ইয়ারে, যে মূত্রের যে ঈষৎ হলদে কালার হয়, সেই কালারটা কোন রঞ্জকের জন্য আসে, বলবো আস্তে আস্তে ডিটেলসে। এবার দেখো সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটাকে আমরা সিএসএফ বলি, মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু এটা। মস্তিষ্ক অবস্থান দেখো, মস্তিষ্ক ও সুষমাকাণ্ডের ফাঁকা গহ্বরে, মস্তিষ্ক আর সুষমাকাণ্ডের মধ্যে একটা ফাঁকা গহ্বর থাকে, যেখানে কিন্তু একটা ঈষৎ ক্ষারীয় সিএসএফ থাকে, যেটার পুরো নাম হচ্ছে সেরিব্রো স্পাইনাল ফ্লুইড। সাধারণত মস্তিষ্কের 4টি ভেন্ট্রিকল, আমাদের মাথার মধ্যে কিন্তু ভেন্ট্রিকল থাকে, যেমন যেমন হার্টের যেমন 2টো ভেন্ট্রিকল আছে, সেরকমই ভেন্ট্রিকল মানে অলিন্দ নিলয়, যেটা সেটার কথা বলছি, অলিন্দ নিলয় আমরা পড়েছি বাংলা। তো ভেন্ট্রিকল থাকে সুষমাকাণ্ডের কেন্দ্রে অবস্থিত নিউরাসিলে এই তরল কিন্তু থাকে। এবার দেখো এর প্রধান ভূমিকা দেখো সেরিব্রো স্পাইনাল ফ্লুইডের। এই তরল নরম মস্তিষ্ক ও
ও সুষমা কাণ্ডকে যান্ত্রিক প্রতিরক্ষা দেয়, কিন্তু যান্ত্রিক যে সুরক্ষা সেটা কিন্তু দেয়। এটি পুষ্টি এবং রেচনেও কিন্তু সাহায্য করে। ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেন আছে কিন্তু, এবং এর থেকে কোশ্চেন এসছেও। দেখো সাইনোভিয়াল ফ্লুইড 2027 কিন্তু এখান থেকে কোশ্চেন আসতে পারে, সাইনোভিয়াল ফ্লুইড থেকে, ইম্পর্টেন্ট কিন্তু। দেখো সাইনোভিয়াল ফ্লুইড কি? দেহের অস্থি সন্ধির ফাঁকা স্থান বা সাইনোভিয়াল গহ্বরে ডিমের যে সাদা অংশ হয় সেরকমই সাদা অংশের মতো একটা চটচটে সান্দ্র সংযোগ কলা রূপে সাইনোভিয়াল তরল থাকে। এবং দেখো এর প্রধান ভূমিকা কি? হাড়কে পুষ্টি এবং প্রতিরক্ষা প্রদান করে। দুটি হাড়ের সঞ্চালনের ফলে সৃষ্ট ঘর্ষণজনিত বাধা, যে ঘর্ষণজনিত বাধা হয় সেটাকে কিন্তু দূর করতে সাহায্য করে এবং অস্থি সন্ধিকে কিন্তু মজবুত করে। এবার দেখো কলা কোষীয় তরল 7 নম্বর। দেহের সমস্ত অবস্থান দেখো, দেহের সমস্ত কলা কোষের অন্তর্বর্তী স্থানে রক্তজলক থেকে উৎপন্ন প্রধান বহিঃকোষীয় তরল তরল হচ্ছে তরল অবস্থান করে। মানে কি? দেহের যে সমস্ত কলা কোষের অন্তর্বর্তী স্থানে কিন্তু এই কলা কোষীয় তরল অবস্থান করে এবং এটি রক্তজলক থেকে উৎপন্ন হয় এবং রক্তজলক থেকে উৎপন্ন প্রধান একটা বহিঃকোষীয় তরল কিন্তু। এর প্রধান ভূমিকা দেখো, কলা কোষের পুষ্টি, রেচন এবং কোষীয় যোগাযোগ সাহায্য করে। এবং কলা যে কোষ আছে আমাদের, তারও তো পুষ্টি প্রয়োজন, সেটা কিন্তু এই এই কলা কোষে তরল করে। দেহে যে সোডিয়াম, পটাশিয়াম প্রভৃতি খনিজ, প্রোটিন দ্রবীভূত থাকে। দেখো ভূমিকা দেখো, কোষের ভেতরে খাদ্য বন্টন, রেচন পদার্থ বহনে সাহায্য করে, কোষের আকার আকৃতি বজায় রাখতেও কিন্তু সাহায্য করে। দেখো অন্তঃকোষীয় তরল 8 নম্বর। কোষের ভেতরে এর অবস্থান দেখো, কোষের ভেতরে অবস্থান করে, যাতে সোডিয়াম ও পটাশিয়াম প্রভৃতি খনিজ ও প্রোটিন দ্রবীভূত থাকে কিন্তু এই অন্তঃকোষীয় তরলে। এর প্রধান ভূমিকা দেখো, কোষের ভেতর খাদ্য বন্টন, রেচন পদার্থ বহনে সাহায্য করে। 2 নম্বর, কোষের আকার ও আকৃতি বজায় রাখতে সাহায্য করে। রেচন ও কোষীয় যোগাযোগ বজায় রাখতে পারে করে বজায় রাখতে কিন্তু সাহায্য করে। জল ও খনিজের চলনও কিন্তু নিয়ন্ত্রণ করে। এবং এই যে ধরো একটা, এইখান থেকে কিন্তু কোশ্চেন আসতে পারে, কেমন আসতে পারে? ম্যাচ দা ফলোইং আসতে পারে, স্টেটমেন্ট বেসেও আসতে পারে, এবং এমনি যে একটা কোশ্চেন আসতে পারে। দেখো এই কোশ্চেনটা তোমাদের দেখাচ্ছে একটা কোশ্চেন। মেনিনজেস পর্দার মধ্যবর্তী স্থানের তরল, পেরিকার্ডিয়াল তরল সিএসএফ। মেনিনজেস হচ্ছে মস্তিষ্কের আবরণকে আমরা মেনিনজেস বলি, যে পর্দা সেটাকে আমরা বলি মেনিনজেস। প্লুরাল তরল। আর একটা দেখো সাইনোভিয়াল তরল। এর অ্যান্সার হবে সিএসএফ, সেরিব্রো স্পাইনাল ফ্লুইড, যেটা এএনএম জিএনএম 2025 সালের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু। তাই বললাম এখান থেকে কিন্তু 2700 কোশ্চেন আসতে পারে। এইবার আসি মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ব্লাড বা রক্ত। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, 2025-এও কিন্তু এসছে, আমি দেখাবো তোমাদের আজকে নিয়ে এসছি। দেখো রক্তের সংজ্ঞা বা ডেফিনেশন কি? রক্ত কি? রক্ত কোষ ও প্লাজমা দ্বারা গঠিত অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী, এগুলো কিন্তু দেখো অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী, বিশেষ গন্ধযুক্ত যে তরল যোগ কলা উন্নত প্রাণীদেহের সংবহন, রক্ষণ, জলসাম্য জলসাম্য ও তাপ নিয়ন্ত্রণে সহায়তা করে, তাকে আমরা রক্ত বলি। বোঝা গেল? রক্ত কি হয়? রক্ত হচ্ছে রক্তকোষ আর প্লাজমা দ্বারা গঠিত একটা অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী, বিশেষ গন্ধযুক্ত একটা তরল যোগ কলা। রক্তের বৈশিষ্ট্য দেখো, রক্তের বৈশিষ্ট্য কি? রক্ত হচ্ছে এক প্রকারের তরল যোগ কলা। ভ্রূণের মিজোডার্ম, ইম্পর্টেন্ট, এমসিকিউতে আসতে পারে কিন্তু, থেকে রক্ত উৎপত্তি লাভ করে। রক্তে ক্ষারীয় প্রকৃতির পিএইচ 7.4 মোস্ট ইম্পর্টেন্ট, এটাই কিন্তু প্রিভিয়াস ইয়ার এসেছিল। রক্ত একটি সান্দ্র তরল, এর সান্দ্রতা বা ভিসকোসিটি যেটা ইংলিশে বলে, এর মান কিন্তু 4.5 থেকে 5.51। পিএইচ আর ভিসকোসিটি কিন্তু আলাদা, গুলিয়ে না যায় কিন্তু এমসিকিউতে আসলে। রক্ত কোষগুলি তরল রক্তরস বা প্লাজমা নামক ধাত্রে অবস্থান করে ও রক্ত তৈরি করে। দেখো রক্ত রক্তরস ও রক্তকণিকা দ্বারা গঠিত হয়, এটাও কিন্তু ইম্পর্টেন্ট লাইন। দেখো একটা কোশ্চেন দেখো,
মানব রক্তের স্বাভাবিক পিএইচ কত? 5.0 থেকে 5.5, 6.0 থেকে 6.5, 7.35 থেকে 7.45 আর 8.4 থেকে 8.5, 8.0 থেকে 8.5। অ্যান্সার হবে সি। দেখো এটা 7.35 থেকে 7.45 অ্যান্সার সি। এটা কিন্তু এএনএম জিএনএম এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন 2025। দেখো ইম্পর্টেন্ট, কিন্তু আমি বললাম যে এইসব জায়গা থেকে কিন্তু কোশ্চেন আসে, রক্ত থেকে কিন্তু আবারও আসবে। এবার দেখো রক্তের পরিমাণ, রক্তের ভলিউম কত? একজন প্রাপ্তবয়স্ক পুরুষের দেহে 5 লিটার থাকে, ইম্পর্টেন্ট, এবং স্ত্রী লোকের দেহে কিন্তু 4.5 লিটার রক্ত থাকে, ইম্পর্টেন্ট, কিন্তু আসতে পারে এমসিকিউতে। রক্তের বর্ণ দেখো এবার, কালার অফ ব্লাড। সব মেরুদণ্ডী প্রাণী এবং কতিপয় অমেরুদণ্ডী প্রাণী, কেঁচো যোগ এদের রক্ত কিন্তু লাল হয়। মেরুদণ্ডী প্রাণীদের রক্ত তো লাল হয়। মেরুদণ্ডী প্রাণী মানে কি? যাদের মেরুদণ্ড আছে। আর কতিপয় অমেরুদণ্ডী প্রাণী মানে যাদের মেরুদণ্ড নেই, কেঁচো যোগ এদের রক্তও কিন্তু লাল হয়। এবার দেখো মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে। মেরুদণ্ডী প্রাণীদের লোহিত কণিকায় এবং অমেরুদণ্ডী প্রাণীদের রক্তরসে কিন্তু হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত শ্বাসসংযোগ থাকায় রক্তের বর্ণ লাল হয়। এমসিকিউতে আসতে পারে কিন্তু রক্তের বর্ণ কেন লাল হয়? লোহিত রক্ত কণিকা থাকার জন্য, হিমোগ্লোবিন নামক লৌহ গঠিত শ্বাসসংযোগ থাকার জন্য কিন্তু রক্তের বর্ণ কিন্তু লাল হয়। চিংড়ি, শামুক, ঝিনুক প্রভৃতি প্রাণীর রক্তে হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন, গুলিয়ে না যায় কিন্তু, নামক তাম্র গঠিত শ্বাসরঞ্জক থাকায় রক্তের রং নীলাভ হয়। লৌহ গঠিত শ্বাসরঞ্জক থাকার জন্য রক্তের রং যেমন লাল হয়, ঠিক তেমন চিংড়ি, শামুক, ঝিনুকের হিমোগ্লোবিনের পরিবর্তে হিমোসায়ানিন নামক তাম্র গঠিত, এটা কিন্তু তাম্র গঠিত শ্বাসরঞ্জক থাকায় কিন্তু রক্ত নীলাভ হয়। দেখো ইম্পর্টেন্ট আরেকটা পয়েন্ট, পতঙ্গেদের রক্তের শ্বাসরঞ্জক না থাকায় রক্ত কিন্তু বর্ণহীন হয়। এবার দেখো একটা কোশ্চেন ইম্পর্টেন্ট, রক্তকে তরল যোগ কলা কেন বলে? রক্ত এক প্রকার তরল যোগ কলা, এর কারণগুলো কি কি চলো দেখে নি, এমসিকিউতে আসতে পারে। অন্যান্য যোগ কলার মতো এটিও ভ্রূণের মিসোডার্ম স্তর থেকে উৎপন্ন হয়, সেটা একটা কারণ। রক্তে কোষীয় উপাদানের থেকে অন্তঃকোষীয় পদার্থের পরিমাণ বেশি থাকে, এটি যোগ কলার প্রধান বৈশিষ্ট্য। অনেক রক্তে যে কোষীয় উপাদান থাকে তার থেকে অন্তঃকোষীয় কিছু পদার্থ থাকে, তাদের পরিমাণ বেশি থাকে, তাই এটি কিন্তু একটা যোগ কলার প্রধান বৈশিষ্ট্য। রক্তের মধ্যে রক্ত কোষের তুলনায় তরল ধাত্রের মাত্রা বেশি বলে যোগ কলা হওয়া সত্ত্বেও এটি ভৌত ধর্মে তরল জাতীয়। রক্তের মধ্যে রক্ত কোষের তুলনায় তরল ধাত্রের মাত্রা, রক্ত কোষের থেকে কিন্তু তরল যে ধাত্রটা থাকে, তরল জিনিসটা, সেটা বেশি বলে যোগ কলা হওয়া সত্ত্বেও এর কিন্তু ভৌত ধর্ম তরল জাতীয় হয়। এবং রক্তের কোনো ভিত্তি পর্দা নেই। ভিত্তি পর্দা মানে কি? দেখো এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলের যেমন লেয়ার আছে, এর মধ্যে দেখো এই যে রক্ত প্রবাহিত হচ্ছে, এর কিন্তু কোনো পর্দা, ভিত্তি পর্দা নেই। আশা করি বোঝা গেল। বুঝতে না পারলে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করার চেষ্টা করব, বা তোমার টেলিগ্রামে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর একটা রক্তের গঠন বা নেক্সট ক্লাসও ডিসকাস করে দেবো, সেই তোমাদের যে কোয়ারি গুলো থাকবে আমি নেক্সট যে ক্লাস হবে, কারণ এই সিরিজ কিন্তু কন্টিনিউ চলবে, পুরো সিলেবাস কিন্তু কভার আপ করা হবে কমপ্লিট হইতে। প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে সেই চ্যাপ্টারের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ডিসকাস করানো হবে, এমসিকিউ ডিসকাস করানো হবে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এবং মক টেস্টও ইউটিউবে কিন্তু ভিডিও তোমরা পাবে, সেগুলো কিন্তু ডিসকাস করা হবে। দেখো রক্তের গঠন এবং প্রবাহ, দেখো রক্ত, এই যে বললাম এই হচ্ছে লেয়ার, দেখো ব্লাড ভেসেল, কিন্তু এর মধ্যে দেখো এগুলো ব্লাড প্রবাহিত হচ্ছে, এটা হচ্ছে রক্ত প্রবাহের দিক। রক্তবাহ মানে শিরা, দেখো এইগুলো হচ্ছে প্লাজমা, যেটা তরল অংশ। লোহিত রক্তকণিকা আরবিসি, যেটা অক্সিজেন বহন করে, মোস্ট ইম্পর্টেন্ট। দেখো শ্বেত রক্তকণিকা, দেখো এইগুলো, এর মধ্যে গ্রানুলোসাইট, দেখো নিউট্রোফিল, গ্রানুলোসাইট কোনগুলো? নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, বলবো পরের দিনের ক্লাসে, আজকে লোহিত রক্ত ডিটেলস বলি। এক গ্রানুলোসাইট দেখো লিম্ফোসাইট আর মেনোসাইট, মোনোসাইট। আর রক্ত উপাদানের প্রধান উপাদানের শতাংশ দেখো, প্লাজমা থাকে 55% আর রক্তকণিকা 45%। রক্তকণিকা কি কি? লোহিত রক্তকণিকা 44% মতো থাকে অলমোস্ট। শ্বেত রক্তকণিকা, যেটাকে ডব্লিউবিসি বলি, সেটা হচ্ছে লেস দেন 1% কম থাকে। অনুচক্রিকা প্লেটলেটও
1% কিন্তু কম থাকে। এই যে হচ্ছে অণুচক্রিকা, এইগুলো দেখো অণুচক্রিকা, যেটা হচ্ছে রক্ত তঞ্চনে সহায়তা করে। রক্ত তঞ্চন পদ্ধতি কি, অণুচক্রিকা, সেখান থেকে ফাইব্রিন হয়, দেন কিন্তু রক্ত জমাট বাঁধে। চলো এগুলো বলবো আস্তে আস্তে সব ডিটেলসে। এবার দেখো রক্তের উপাদান একটা ফ্লো চার্ট দেখো। এই ফ্লো চার্টের উপর আমরা তারপর ডিটেলস ডিসকাস করব। দেখো রক্তের উপাদান, কম্পোনেন্টস অফ ব্লাড। দেখো রক্তের উপাদান দুটি, রক্তরস বা প্লাজমা, আর হচ্ছে রক্তকণিকা। দেখো রক্তরস বা প্লাজমা থাকে 55%, ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসতে পারে। আর হচ্ছে রক্তকণিকা বা শাখার উপাদান যেটা থাকে 45%। দেখো রক্তরস বা প্লাজমা তিনটে ভাগ। একটা হচ্ছে জল, যেটা 91 থেকে 92%, কঠিন পদার্থ যেটা 8 থেকে 9% থাকে, গ্যাসীয় পদার্থ যেটা প্রায় 1 থেকে 2% থাকে, অক্সিজেন, O2, CO2 আর NO ইত্যাদি থাকে কিন্তু। এবার দেখো এই কঠিন পদার্থের আবার দুটো ভাগ, একটা হচ্ছে জৈব পদার্থ, একটা হচ্ছে অজৈব পদার্থ। অজৈব পদার্থ থাকে 1% মতো, আর জৈব পদার্থ থাকে 7 থেকে 8% মতো। অজৈব পদার্থ কোনগুলো, দেখো Na+, K+, Ca2+, Mg2+, Cl-, NaCl আর HCO3-। এবার দেখো জৈব পদার্থ, জৈব পদার্থের আবার ভাগ আছে দেখো, প্রোটিন যেটা সিরাম অ্যালবুমিন, সিরাম গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, প্রোথ্রোম্বিন। আর একটা আছে নন প্রোটিন নাইট্রোজেন, যেটা হচ্ছে এনপিএন বলি আমরা সংক্ষেপে, যেটা হচ্ছে ইউরিয়া, ইউরিক অ্যাসিড, অ্যামোনিয়া, ক্রিয়েটিন। এরকম আসতে পারে কিন্তু যে রক্তরস বা প্লাজমার নন প্রোটিন নাইট্রোজেন কোনগুলো। এবার দেখো অন্যান্য পদার্থ, শর্করা, ফ্যাট, উৎসেচক, হরমোন আর রঞ্জক পদার্থ। এবার দেখো রক্তকণিকা বা শাখার উপাদান যে 45% বললাম, সেটা তিনটে ভাগ আছে, যেটা ইম্পর্টেন্ট: লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা বা ডাব্লিউবিসি, অনুচক্রিকা বা প্লেটলেট। এখান থেকে কিন্তু কোশ্চেন আসে, এইগুলো ডিটেলসে পড়বো। শ্বেত রক্তকণিকা কিন্তু দুভাগে, আবার দুটো ভাগ। একটা হচ্ছে গ্রানুলোসাইট, গ্রানুলোসাইট মানে দানাদার শ্বেত রক্তকণিকা, দানা দানা থাকে। আর অ্যাগ্রানুলোসাইট হচ্ছে দানাবিহীন শ্বেত রক্তকণিকা। এই এবার দেখো গ্রানুলোসাইট, দানাদার শ্বেত রক্তকণিকা তিন রকমের, একটা হচ্ছে নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল। আর দানাবিহীন শ্বেত রক্তকণিকা যেগুলো অ্যাগ্রানুলোসাইট, সেটা দু রকমের, লিম্ফোসাইট আর মনোসাইট। এই টেবিলটা কিন্তু ইম্পর্টেন্ট, এই টেবিলটা কিন্তু তোমাদের মুখস্থ করতে হবে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে। এবার দেখো রক্তের গঠন আর উপাদান সমূহ যেগুলো বললাম সেগুলো দেখো। এই একটা কাট অংশ ব্লাড ভেসেলের, দেখো এই হচ্ছে গোল এরকম হয় লোহিত রক্তকণিকা। দেখো লোহিত রক্তকণিকা, দেখো হিমোগ্লোবিন থাকে এর মধ্যে, এটা অক্সিজেন বহন করে, কার্বন ডাই অক্সাইড বহন করে। এবার দেখো এই যে এই হচ্ছে এইগুলো গোল গোল গুলো, দেখো লোহিত রক্তকণিকা। এবার দেখো এইটা হচ্ছে, এইটা হচ্ছে দেখো কি, এটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। দেখো এইটা হচ্ছে, এই যে এটা দেখতে দেখো, এটা হচ্ছে নিউট্রোফিল, নিউট্রোফিলের কাজ কি, ব্যাকটেরিয়া ধ্বংস করে। দেখো এটা হচ্ছে লিম্ফোসাইট, লিম্ফোসাইটের কাজ দেখো টি অ্যান্ড বি কোষ রোগ প্রতিরোধ করে। মনোসাইট কি করে, জীবাণু গ্রাস করে, ইম্পর্টেন্ট কিন্তু এগুলো এমসিকিউ আসতে পারে। এটা দেখো ইউসিনোফিল, ইউসিনোফিল পরজীবী ও অ্যালার্জি প্রতিরোধ করে। এটা দেখো বেসোফিল, বেসোফিল হচ্ছে হিস্টামিন নিঃসরণ করে, মোস্ট ইম্পর্টেন্ট এমসিকিউতে আসে। এটা দেখো এইটা হচ্ছে অনুচক্রিকা বা থ্রম্বোসাইট, অনুচক্রিকা আর একটা নাম হচ্ছে থ্রম্বোসাইট, একই নাম কিন্তু, যেটা মোস্ট ইম্পর্টেন্ট কাজ রক্ত তঞ্চনে সাহায্য করে আর ক্ষত স্থানে রক্তপাত বন্ধ করে। এবার দেখো এই সাইডে হচ্ছে দেখো প্লাজমা, যেটা তরল অংশ, এর মধ্যে জল থাকে। দেখো এই যে জল 92%, প্রোটিন দেখো এইগুলো এখানে থাকে, সিরাম অ্যালবুমিন, গ্লোবিউলিন, ফাইব্রিনোজেন, আয়রন সমূহ থাকে। দেখো এই যে এইগুলো Na+, Cl-, Ca2+। দেখো পুষ্টি উপাদান থাকে এর মধ্যে কিছু, এই যে গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড, অ্যামাইনো অ্যাসিড। কিছু গ্যাস থাকে দেখো, অক্সিজেন, কার্বন ডাই অক্সাইড। বজ্র কিছু পদার্থ থাকে, ইউরিয়া, ইউরিক অ্যাসিড, যেটা রক্ত, ঠিক আছে। আর এইগুলো হচ্ছে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণ করে। এবার আসি রক্তরসের ডিটেলসে। দেখো রক্তরস কি, রক্তরস ঈষৎ হলুদ বর্ণের ক্ষারীয় তরল পদার্থ। রক্তরস কি, রক্তরস হচ্ছে ঈষৎ হলুদ বর্ণের ক্ষারীয় তরল পদার্থ। রক্তের প্রায় 55% হচ্ছে রক্তরস, ইম্পর্টেন্ট কিন্তু। রক্তরসে 91 থেকে 92% থাকে জল,
এই 8 থেকে 9% থাকে কঠিন পদার্থ। জল ছাড়াও রক্তরসে কঠিন ও গ্যাসীয় পদার্থ কিন্তু থাকে। রক্তের কঠিন পদার্থ বিভিন্ন রকমের অজৈব ও জৈব পদার্থ নিয়ে কিন্তু গঠিত। পতঙ্গের বর্ণহীন রক্তকে আমরা হিমোগ্লোবিন বলি, মোস্ট ইম্পর্টেন্ট আসতে পারে কিন্তু। এইবার আসি অজৈব যে পদার্থ সেইগুলো। দেখো অজৈব পদার্থ, রক্তের অজৈব পদার্থগুলি হলো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, লৌহ, তামা, আয়োডিন ইত্যাদি। এগুলো কিন্তু এমসিকিউতে আসতে পারে যে রক্তের অজৈব পদার্থ কোনগুলো, 4টে অপশন দিয়ে দিতে পারে। জৈব পদার্থ দেখো, রক্তের জৈব পদার্থগুলি হলো শর্করা, গ্লুকোজ, যে রক্তে যে শর্করা থাকে সেটা গ্লুকোজ। রক্তে যে প্রোটিন থাকে এই প্রোটিনগুলোর নাম কিন্তু আসে ইম্পর্টেন্ট, অ্যালবুমিন, গ্লোবিউলিন, প্রোথ্রোম্বিন, ফাইব্রিনোজেন। আর হচ্ছে ফ্যাট কি, প্রশমিত ফ্যাট, কোলেস্ট্রল, লেসিথিন, এইগুলো। এবার দেখো অপ্রোটিন নাইট্রোজেন গঠিত পদার্থ কোনগুলো, ইউরিয়া, অ্যামোনিয়া, ইউরিক অ্যাসিড, ক্রিয়েটিন, ক্রিয়েটিনিন, ক্রিয়েটিন আর জ্যান্থিন। রক্ত রঞ্জক পদার্থ কোনগুলো, বিলিরুবিন, বিলিভার্ডিন। দেখবে বিলিরুবিন বেড়ে গেলে কিন্তু ইউরিন আমাদের হলুদ হয়, জন্ডিসে যেটা বিলিরুবিন হয় দেখে চোখ হলুদ হয়ে যায়, অনেক ক্ষেত্রে স্কিনও হলুদ হয়ে যায় লাস্টে গিয়ে, ঠিক আছে। হরিত পদার্থ কোনগুলো, হরমোন আর উৎসেচক রক্তের, গ্যাসীয় পদার্থ O2, CO2 আর N2 ইত্যাদি। রক্তরস প্লাজমা, যেটাকে আমরা প্লাজমা বলি ইংলিশে, এর কাজ কি, পুষ্টি দ্রব্য, হরমোন, উৎসেচক ইত্যাদি পরিবহন করা হচ্ছে প্লাজমার প্রধান কাজ। এইবার আসি রক্তকণিকা বা রক্তকোষ, যেটাকে আমরা ব্লাড কর্পাসালস বলি। রক্তরসে ভাসমান কোষগুলো, এই রক্তরসের মধ্যে যে ভাসমান কোষগুলো দেখালাম সেগুলোকে আমরা বলি, এই যে ভাসমান, এই যে কোষগুলো, এই যে ভাসমান দেখছো, এইগুলোকে আমরা কি বলি, আমরা রক্তকোষ বা রক্তকণিকা বলি। এবার দেখো রক্তে 3 রকমের রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই 3টে থেকে কিন্তু এমসিকিউ আসতেই পারে, ডিটেলসে পড়তে হবে। এবার আসি লোহিত রক্ত, একটা ডিটেলস, এবার লোহিত রক্তকণিকা ডিটেলসে পড়তে হবে। এরিথ্রোসাইট, যেটা রেড ব্লাড কর্পাসাল অর এরিথ্রোসাইট বলা হয়। দেখো ডেফিনেশন কি, লোহিত রক্তকণিকা কি, হিমোগ্লোবিন শ্বাসরঞ্জক যুক্ত, অক্সিজেন পরিবহনের সক্ষম লাল রক্তকণিকাকে আমরা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট বলি। মানে কি, হিমোগ্লোবিন হচ্ছে এক ধরনের শ্বাসরঞ্জক, এটা অক্সিজেন পরিবহনের সক্ষম, তাকে সেই লাল রক্তকণিকাকে আমরা লোহিত রক্তকণিকা বা এরিথ্রোসাইট বলি। দেখো এর উৎপত্তি, দেখো উৎপত্তি ভ্রূণ দশায় যকৃৎ ও প্লীহা থেকে উৎপন্ন হয়। কনফিউশন হবে না, ভ্রূণ দশায় যকৃৎ এবং প্লীহা থেকে উৎপত্তি হয় এবং জন্মের পর অস্থি মজ্জা থেকে, যেটা বোন ম্যারো বলি আমরা, বোন ম্যারো ট্রান্সপ্লান্ট করতে হয় দেখবে অনেক পেশেন্টের ক্ষেত্রে, তাকে আমরা লোহিত কণিকা উৎপন্ন হয় সেখান থেকে। ভ্রূণ দশায় লোহিত রক্তকণিকা যকৃৎ আর প্লীহা থেকে উৎপন্ন হয় এবং জন্মের পর অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসতে পারে। এর উৎপত্তির লোহিত রক্তকণিকার যে উৎপত্তির পদ্ধতিকে আমরা কি বলি, এরিথ্রোপয়েসিস বলি। আসে কিন্তু এই টার্ম গুলো এবং এর পরেও কিন্তু ডিটেলসে পড়তে হবে এগুলো। এবার দেখো আর একটা ইম্পর্টেন্ট ডাবল স্টার মেরে লিখে দিয়েছি, দেখো আমি এটা, স্প্লিন বা প্লীহা, যেটাকে বাংলায় প্লীহা বলে, এটাকে আমরা কি বলি, লোহিত রক্তকণিকার কবরস্থান বলি, গ্রেভিয়ার্ড অফ আরবিসি। কেন লোহিত রক্তকণিকার কবরস্থান বলি প্লীহাকে, তার কারণ হচ্ছে পুরনো ও ক্ষতিগ্রস্ত আরবিসি প্রধানত স্প্লিনের ম্যাক্রোফাজ দ্বারা ধ্বংস হয়। স্প্লিনে যে ম্যাক্রোফাজ থাকে সেই ম্যাক্রোফাজ দ্বারা কিন্তু, মানে ম্যাক্রোফাজ এমন একটা আমাদের বডির কিন্তু কোনো, যে ধরো যেরকম লোহিত রক্তকণিকা যেরকম দেখতে, যেরকম বাইকনকেভ শেপ হয়, যদি এই শেপটা একটু চেঞ্জ হয়ে যায়, সিকেল সেল অ্যানিমিয়া বলে একটা আছে, সেক্ষেত্রে কিন্তু কাস্তের মতো হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু চিনতে পারে না, ওদের কিন্তু এনগাল মানে খেয়ে নেয় ওরা। আরবিসি বিনষ্ট হওয়ার পদ্ধতিকে আমরা হিমোলাইসিস বলি। আর আর কবরস্থান কাকে বলি, লোহিত রক্তকণিকা প্লীহাকে, আসতে পারে কিন্তু ইম্পর্টেন্ট। এবার দেখো আকার, মানুষের পূর্ণাঙ্গ লোহিত কণিকা গোলাকার বা দ্বিতল হয়। দেখো ছবিতে দেখাচ্ছি, এই দেখো এই যে লোহিত রক্তকণিকা এইরকম দেখতে হয়, এই যে গোলাকার বা দ্বিতল। যদি শেপ চেঞ্জ হয়ে যায় ম্যাক্রোফাজ কিন্তু এদের চিনতে পারে না, তখন কিন্তু ম্যাক্রোফাজ কিন্তু ধ্বংস করে দেয় এগুলোকে।
ধ্বংস করলে কিন্তু রক্ত কিন্তু কমতে থাকবে, তখন লোহিত রক্তকণিকার কাউন্ট কমতে থাকবে। এটা দেখতে কেমন হয়, ইম্পর্টেন্ট কিন্তু পয়েন্ট, গোলাকার হয়, দ্বি অবতল হয়, আর ব্যাঙের ক্ষেত্রে দ্বি উত্তল হয় কিন্তু। আয়তন দেখো, লোহিত রক্তকণিকার গড় ব্যাস 7.5 মাইক্রোমিটার, ইম্পর্টেন্ট ডাটাগুলো মনে রাখতে হবে। গঠন দেখো, লোহিত কণিকা লাইপোপ্রোটিন নির্মিত কোষ ঝিল্লি আছে, কোষ ঝিল্লি বেষ্টিত থাকে, পর্দা বেষ্টিত ধাত্রে প্রোটিন, লিপিড ও সামান্য কার্বোহাইড্রেট এবং হিমোগ্লোবিনও কিন্তু থাকে। পরিণত লোহিত কণিকাতে নিউক্লিয়াস থাকে না, খুব ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসতে পারে। এবার আছে সংখ্যা। প্রাপ্তবয়স্ক পুরুষের প্রতি মাইক্রোলিটার রক্তে 1 মিলিয়ন, যেটাকে আমরা 50 লক্ষ বলি, লোহিত কণিকা থাকে। স্ত্রীলোকের পরিমাণ 4.5 মিলিয়ন বা 45 লক্ষ। হিমোসাইটোমিটার নামক যন্ত্রের সাহায্যে লোহিত কণিকার সংখ্যা কিন্তু মাপা হয়, আর এই ভ্যালুগুলো কিন্তু আসতে পারে। এবার হচ্ছে আয়ু, ইম্পর্টেন্ট। মানুষের লোহিত রক্তকণিকার গড় আয়ু হচ্ছে 120 দিন, ইম্পর্টেন্ট। এরপরে কিন্তু গ্রেভিয়ার্ড অফ আরবিসি, যেটাকে আমরা প্লিহা, সেখানে কিন্তু ধ্বংস হয়ে যায় গিয়ে। কাঁচ দেখো, অক্সিজেন পরিবহন করে, হিমোগ্লোবিনের মাধ্যমে ফুসফুস থেকে শরীরের বিভিন্ন কোষে কিন্তু অক্সিজেন পরিবহন করে। পরীক্ষার জন্য মনে রাখতে হবে, লোহিত রক্তকণিকার প্রধান কাজ কিন্তু অক্সিজেন পরিবহন করা। কার্বন ডাই অক্সাইড পরিবহন দেখো, টিস্যু থেকে ফুসফুসে CO2 ফিরিয়ে আনতেও কিন্তু সাহায্য করে। রক্তের অম্লত্ব ক্ষারত্বের সমতাও কিন্তু রক্ষা করে। রক্তের সান্দ্রতাও কিন্তু বজায় রাখে। রক্তের ধনাত্মক ও ঋণাত্মক আয়নের সাম্যাবস্থা বজায় রাখে। লোহিত কণিকার কোষ পর্দায় অবস্থিত অ্যাগ্লুটিনোজেন এবং অ্যান্টিজেনগুলি দেহকে নিজ গ্রুপের রক্ত চিনতে কিন্তু সাহায্য করে, ইম্পর্টেন্ট লাইন কিন্তু। এই লোহিত রক্তকণিকার কোষ পর্দায় কিন্তু অ্যাগ্লুটিনোজেন বা অ্যান্টিজেন থাকে, যেগুলো আমরা দেখো রক্ত পরীক্ষা করার সময় আমরা যে ব্লাড গ্রুপ করি, সেই সময় কিন্তু এইভাবে কিন্তু ব্লাড গ্রুপ চেনা যায়। লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় হ্রাস পেলে তাকে আমরা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতার লক্ষণ দেখা যায়, ইম্পর্টেন্ট। অ্যানিমিয়া বা রক্ত দেখবে অনেকে বলে আমাদের রক্ত কম, সেটা অনেক কিছু কারণের জন্য হতে পারে। সেটা কেন হয়, লোহিত রক্তকণিকার তুলনায় যদি সংখ্যা যদি স্বাভাবিকের তুলনায় হ্রাস পায়। লোহিত কণিকার সংখ্যা স্বাভাবিকের তুলনায় বেড়ে যাওয়াকে আমরা কি বলি, পলিসাইথেমিয়া বলি কিন্তু। স্বাভাবিকের তুলনায় যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা পলিসাইথেমিয়া বলি, ইম্পর্টেন্ট। আর এটা অ্যানিমিয়া বা রক্তস্বল্পতা বলি, ইম্পর্টেন্ট কিন্তু এমসিকিউতে আসতে পারে কিন্তু। বারবার বলছি, এখানে লিখে দিয়েছি দেখো, পয়কিলোসাইট। অস্বাভাবিক আকৃতির আরবিসি কে আমরা পয়কিলোসাইট বলি। পয়কিলোসাইটোসিস পদ্ধতিতে কিন্তু সেটা বিনষ্ট হয়। আর আছে রেটিকিউলোসাইট, কি অস্থিমজ্জায় উৎপন্ন সদ্যজাত আরবিসি কে আমরা অস্থিমজ্জায় উৎপন্ন বোন ম্যারোতে উৎপন্ন সদ্যজাত আরবিসি কে আমরা রেটিকিউলোসাইট বলি। চলো এখানেই আজকের ক্লাসটা এন্ড করছি। নেক্সট ক্লাসে এর পরের পার্টটা নেক্সট ক্লাসে পড়বো, এভাবে কন্টিনিউ কিন্তু ভিডিও আসবে। তোমাদের যার যা প্রশ্ন এই ক্লাস রিলেটেড কমেন্ট বক্সে তোমরা জানিও, আমি নেক্সট ক্লাসে তোমাদের কমেন্টস গুলো ওখানে রিপ্লাই করার চেষ্টা করবো। নেক্সট ক্লাসে তোমাদের কমেন্ট গুলো নিয়ে কিন্তু ক্লাসের আগে আলোচনা করবো, সেই ডাউট গুলো। আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ডেসক্রিপশনে লিংক থাকবে। যদি চ্যানেলটা ভালো লাগে সাবস্ক্রাইব করো, তোমাদের যারা ফ্রেন্ড আছে সেখানে শেয়ার করে দিও। ঠিক আছে, আপকামিং ভিডিও নোটিফিকেশন তাহলে তোমরা সহজেই পেয়ে যাবে।